গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক, আমি খুব ভালো আছি। তোমাদেরকে দেখলেই আমরা খুব ভালো থাকি। আজকে আমরা যে অধ্যায় সম্পর্কে আলোচনা করব, সে অধ্যায় সম্পর্কে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি ক্লাস আলোচনা করেছি এবং আজকে তার পরবর্তী অংশ থেকে আমরা নতুন একটা অংশ আলোচনা করব। আচ্ছা বলো তো, আমরা কি বিষয় সম্পর্কে আলোচনা করেছি গত ক্লাসে? একদম ঠিক বলেছো, জোয়ার ভাটা সৃষ্টির কারণ আমরা আলোচনা করেছি। জোয়ার ভাটা, বলো তো আমাদের এখানে জোয়ার ভাটা মূলত কোথায় দেখতে পাওয়া যায়? একদম ঠিক বলেছো, আমাদের এখানে জোয়ার ভাটা মূলত আমরা দেখতে পাই হচ্ছে সুন্দরবন অঞ্চলের যে নদ নদীগুলো রয়েছে সেইখানটাতে আমরা জোয়ার ভাটা দেখতে পাই। এবং যারা একটু এই সুন্দরবনে গেছো বা সুন্দরবন সংলগ্ন অনেকের বাড়িও রয়েছে, আত্মীয়র বাড়ি রয়েছে, তোমরা সেখানে একটু আলোচনা সাপেক্ষে তোমরা জেনেছো প্রত্যেকটা স্থানে কিন্তু দিনে দুবার জোয়ার হয় আর দুবার ভাটা হয়, তাই না? তাহলে আমরা যদি একটা দিনকে 24 ঘন্টা আমাদের হয় নাকি, কত হয়? 24 ঘন্টা হয়। তাহলে প্রত্যেকটা একটা জোয়ারের পর পরবর্তী জোয়ার আসতে আমাদের অবশ্যই কত ঘন্টা সময় লাগা উচিত? 12 ঘন্টা, কারণ দুটো জোয়ার তো পর পর আসবে না। তাহলে একটা জোয়ারের পর একটা ভাটা আসবে, আবার 6 ঘন্টা পর আবার একটা জোয়ার আসবে, আবার 6 ঘন্টা পর ভাটা আসবে। এইরকম ভাবে সময়টা ঠিক মানে চাঁদের আবর্তন এবং পৃথিবীর আবর্তনের জন্য সময় কিন্তু পরিবর্তন হয়। কারণ প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে একই সময়ে কিন্তু জোয়ার ভাটা লক্ষ্য করা যায় না, এটা পরিবর্তন হয়, আমরা এটা দেখেছি। আচ্ছা, তো আমি এখান থেকে জাস্ট তোমাদের একটু শুনবো যে জোয়ার ভাটা মূলত কি কারণে সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয়, সেটা আমাকে একটু বলো। হ্যাঁ, ঠিকই বলছো। চাঁদ এবং সূর্যের আকর্ষণে সাগর, মহাসাগর বা নদ নদীর যে বিপুল পরিমাণ জলরাশির একটা নির্দিষ্ট সময় অন্তর কোনো স্থানে জল উপরের দিকে উঠে যাওয়া বা উত্থান পদ্ধতি যেটা বলা হচ্ছে সেটাকে আমরা বলছি জোয়ার। আবার কোনো স্থানে জল যদি নিচের দিকে নেমে যায় তাহলে তাকে আমরা কি বলবো? ভাটা বলবো। ভেরি গুড। এবং এগুলো আমরা কোথায় দেখতে পাচ্ছি? যেখানে বিপুল জলরাশি, সাগর, মহাসাগর, নদ নদী এই অংশে আমরা দেখতে পাই, তাই না? আচ্ছা বলো তো, এই জোয়ার ভাটা যে হচ্ছে বা জোয়ার ভাটা হয়, জোয়ার ভাটার জন্য কি কি সুবিধা লক্ষ্য করা যায় বা কি দেখা যায়? হ্যাঁ, জোয়ার ভাটার জন্য যে উপকূল অঞ্চল যেগুলো রয়েছে সেই উপকূল অঞ্চলগুলোতে কিন্তু তোমার বিভিন্ন যে খাঁড়ি সেখানটাতে মৎস্য আহরণের একটা সুবিধা পাওয়া যায়। নদ নদী পরিষ্কার থাকে এবং নদীর যে গতিপথ সেই গতিপথও কিন্তু সচল থাকে, অর্থাৎ যখন তখন যেখানে সেখানে নদীর চড়া পড়ে বা মজে যাওয়ার প্রবণতা কম থাকে, আবর্জনা মুক্ত থাকে। আবার উচ্চ অক্ষাংশের অনেক নদী সেখানে কিন্তু বরফ মুক্ত বন্দর লক্ষ্য করা যায়, তাই না? তো এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম এবং জোয়ার ভাটার মূল কারণ হিসাবে আমরা কি কি দেখেছিলাম? চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি। শুধু চাঁদের কি, চাঁদ এবং সূর্যের মহাকর্ষ শক্তি সেটা, আর ছিল পৃথিবীর কেন্দ্র বহির্বিমুখ শক্তি, মানে কেন্দ্র বহির্মুখী শক্তি। তো চাঁদ এবং সূর্যের মহাকর্ষ শক্তি, এই শক্তির মধ্যে কার শক্তি বা কার আকর্ষণ বল বেশি হয়? চন্দ্রের আকর্ষণ বল বেশি হয়, তাই তো? কারণ পৃথিবীর মানে মহাকর্ষজ বল বেশি হওয়া সত্ত্বেও, একদম ঠিক, পৃথিবীর দূরত্ব যেহেতু অনেকটাই বেশি, তাই পৃথিবীর আকর্ষণ বল অপেক্ষা চাঁদের আকর্ষণ বল পৃথিবীর ওপরে বেশি কার্যকরী ভূমিকা পালন করে। তো চাঁদের আকর্ষণ বল যদি বেশি হয় তাহলে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে
সেইখানে কি হয়, মুখ্য জোয়ার হয়। আর ঠিক তার বিপরীত স্থানে অর্থাৎ 180 ডিগ্রি যে স্থানটা, সেই স্থানে কি হয়, গৌণ জোয়ার হতে দেখা যায়। তো এরকম ভাবে চাঁদ এবং সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি এবং তার সঙ্গে কেন্দ্র বহির্মুখী শক্তি প্রবলভাবে কাজ করে পৃথিবীর বিভিন্ন স্থানে কি হয়, এই জোয়ার ভাটা হয়। তো জোয়ার সম্পর্কে যখন আমরা আলোচনা করছি, তার সাথে সাথে কি হচ্ছে, তাহলে পৃথিবীতে তো জলের পরিমাণ সমপরিমাণ রয়েছে। তাহলে যে অংশে জল নেমে যাচ্ছে, সেই নেমে যাওয়া জলটুকু কি হচ্ছে, জোয়ারের জায়গায় গিয়ে জমা হচ্ছে। তাহলে যেখানে জলের পতন হচ্ছে বা জলের লেভেলের যেখানে খানিকটা নেমে যাচ্ছে, সেই স্থানকে আমরা কি বলছি, সেই স্থানকে আমরা বলছি ভাটা। তাই তো? এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম এবং এর সাথে সাথে আমরা জোয়ার ভাটা এবং সমুদ্র স্রোত এর পার্থক্য আলোচনা করেছি। আজকে ঠিক তার পরবর্তী অংশ থেকে আমরা আজকে আমাদের মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে। দেখবে যেটুকু অংশ আমরা আলোচনা করব সবখানেই কিন্তু চন্দ্র এবং সূর্য এবং কোথাও চন্দ্র সূর্যের মধ্যে প্রবল দ্বন্দ্বের মধ্যে দুজনের আকর্ষণ বল মাঝামাঝি হওয়ায় সেখানে জোয়ারের পরিমাণটা কম হচ্ছে। আবার কোথাও চাঁদের আকর্ষণ মূলত বেশি হওয়ায় সেখানটাতে অতিরিক্ত পরিমাণে জোয়ার হয়। আবার এই জোয়ার অমাবস্যা তিথিতে একরকম হয়, পূর্ণিমার তিথিতে একরকম হয়। সেই অনুযায়ী এদেরকে শ্রেণীবিভাগ করা হয়েছে। ঠিক আছে? তো আমরা জোয়ার ভাটার শ্রেণীবিভাগ সম্পর্কে জানবো। ভরা কটাল, মরা কটাল, মুখ্য জোয়ার, গৌণ জোয়ার কেন নির্দিষ্টভাবে আলাদাভাবে রকম হচ্ছে, সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো তোমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রী, ভূগোল বিষয়ের আমরা কোন অধ্যায় আলোচনা করছি, তৃতীয় অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করছি। তাই তো? এই বাড়িমণ্ডলে জোয়ার ভাটার যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা আলোচনা করব। এবং আলোচনার শুরুতেই সবাইকে আমি আরো একবার বলে দিই, যদি কারোর কোথাও কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে। আমি তোমাদের আবার সেই জিনিসটা বলে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? তো এখানে যদি জোয়ার ভাটার আমরা শ্রেণীবিভাগ করি, তো কিভাবে শ্রেণীবিভাগটা করব? জোয়ার সংগঠন স্থলের ভিত্তিতে জোয়ার দুই প্রকার। একটা হচ্ছে মুখ্য জোয়ার, এটা কিভাবে বলছে, জোয়ার সংগঠন। আর একটা হচ্ছে গৌণ জোয়ার। ঠিক আছে? আর জোয়ারের প্রাবল্য অনুসারে জোয়ার দুই প্রকার, একটা হচ্ছে ভরা জোয়ার আর একটা হচ্ছে মরা জোয়ার। তো এখানটাতে তোমরা মুখ্য জোয়ার গৌণ জোয়ারের মধ্যে বুঝতে পারছো, মুখ্য মানে প্রধান জোয়ার, গৌণ মানে একটু অপ্রধান, অর্থাৎ এটা যদি প্রাইমারি আমরা বলি, এটা হচ্ছে সেকেন্ডারি। এটা ভরা জোয়ার, এটা মরা জোয়ার। ভরা জোয়ারে নিশ্চয়ই জলের উত্থানের পরিমাণটা বেশি হবে, আর মরা জোয়ারের ক্ষেত্রে জলের উত্থানটা তুলনামূলকভাবে ভরা জোয়ারের থেকে কম হবে। ঠিক আছে? দেখবে সুন্দরবন অঞ্চলে বিশেষ করে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সুন্দরবন, সেই জন্য বারবার আমরা আলোচনার সুবিধার্থে উদাহরণ হিসাবে কিন্তু আমরা সুন্দরবনকে অবশ্যই বলতে পারি। তাই সুন্দরবনে যখন বিভিন্ন তিথি হয়, অমাবস্যা তিথি বা পূর্ণিমা তিথিতে, সেখানে তখন নদীর জল অতিরিক্ত পরিমাণে ফুলে উঠে যে অতি দুর্বল বাঁধ থাকে, সেগুলো কিন্তু অনেক সময় ভেঙে ছোট ছোট ভাবে বাঁধ ভেঙে গিয়ে কয়েকটা গ্রাম বা একটা গ্রাম হয়তো নদীর জল ঢুকে যেতে পারে বা ঢুকে যায়, এই খবর আমরা মাঝে মাঝে শুনে থাকি। ঠিক আছে? তো সেইগুলো সম্পর্কে আমরা আজকের আলোচনা করব। প্রথমত দেখো, জোয়ার সংগঠন স্থলের ভিত্তিতে। তো জোয়ার সংগঠন স্থলের ভিত্তিতে যদি আমরা আলোচনা করি, সেখানে কি বলা হচ্ছে, জোয়ার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মুখ্য জোয়ার আর একটা হচ্ছে গৌণ জোয়ার। তো মুখ্য জোয়ার সম্পর্কে যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে প্রাইমারি টাইড। ঠিক আছে? এই প্রাইমারি টাইডকে আবার
লুনার টাইড অর্থাৎ চান্দ্র জোয়ার বলা হয়। কেন বলা হচ্ছে বলো তো? ভেরি গুড, কারণ চাঁদের আকর্ষণ বলের দ্বারা যেহেতু জলের উত্থান লক্ষ্য করা যায়, সেই জন্য এটাকে আমরা চান্দ্র জোয়ার ও বলে থাকি। তো কখন কিভাবে হচ্ছে দেখো, বলা হচ্ছে আবর্তন করতে করতে পৃথিবীর কোনো স্থানের জলরাশি চাঁদের সবচেয়ে নিকটবর্তী যে স্থান রয়েছে, অর্থাৎ চাঁদের নিকটবর্তী স্থানে যদি চাঁদের মধ্যাকর্ষণ শক্তির প্রভাব সরাসরি কাজ করে, তাহলে সেইখানে যে জোয়ারের সৃষ্টি হবে তাকে কিন্তু আমরা মুখ্য জোয়ার বলবো। ঠিক আছে, মুখ্য বা প্রত্যক্ষ জোয়ার আমরা বলবো। দেখো ছবিগুলো তোমরা যদি একটু দেখার চেষ্টা করো, দেখো এই যে ছবিটাতে এটা হচ্ছে সূর্য, এই রয়েছে চাঁদ, এবং এইখানটায় দেখো জলের উত্থানের পরিমাণটা কিন্তু সর্বাধিক বেশি, এগুলো কিন্তু কম, এখানে ভাটা হচ্ছে এইগুলোতে, এখানকার থেকেও এখানে জলের পরিমাণটা বেশি। এবং দেখো চাঁদের সব থেকে কাছে রয়েছে কোন স্থান? এই স্থানটি রয়েছে। তাহলে চাঁদের সব থেকে কাছে যে স্থানটি অবস্থান করবে, অবস্থান করতে দেখা যাবে, সেই স্থানটাকেই আমরা বলবো মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার। আরো একটা ছবি যদি দেখাই আমরা, এ আর বি স্থানটা, দেখো এই হচ্ছে চাঁদ অর্থাৎ মুন। দেখো চাঁদের সবচেয়ে কাছের স্থান কোনটা? এই এ পয়েন্ট দেওয়া রয়েছে। আর বি পয়েন্ট দেখো, বি পয়েন্ট অপেক্ষা এ পয়েন্টে জলের উত্থানের পরিমাণটা কিন্তু বেশ খানিকটা বেশি। বি পয়েন্টে দেখো তুলনামূলকভাবে জলের পরিমাণটা কম, এটা হচ্ছে সেকেন্ডারি টাইড। আর এখানে যেহেতু জলের পরিমাণটা বেশি পরিমাণে উত্থিত হচ্ছে, তাই এটা কি হচ্ছে? এটা মুখ্য জোয়ার, প্রাইমারি টাইড, অর্থাৎ চাঁদের যে শক্তি, সেই শক্তির পরিমাণ এখানে অনেকটাই বেশি, চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি, গ্রাভিটেশন ফোর্স যেটা বলা হয়। বুঝা যাচ্ছে? আচ্ছা, দেখো এখানটায় কেন বেশি পরিমাণ জল উত্থিত হচ্ছে? পৃথিবীর কেন্দ্র বহির্মুখী শক্তি, অর্থাৎ আমরা পূর্বের ক্লাসে যেটা পড়েছিলাম, পৃথিবী তো ঘুরছে, তো ঘোরার জন্য কি হচ্ছে, যখন ঘুরছে তো কেন্দ্র থেকে বাইরের দিকে তার বেশি সব বস্তুগুলো বাইরের দিকে টানে, এরকম একটা কেন্দ্র বহির্মুখী শক্তি আমরা পড়েছিলাম। এই শক্তি এখানে কার্যকর হচ্ছে। ঠিক আছে, এই যে সাধারণ ভর কেন্দ্র এবং চাঁদের কেন্দ্রবিন্দুর দূরত্ব, পৃথিবী ও চাঁদের কেন্দ্র দুটির কি দূরত্ব অপেক্ষা প্রায় 4800 কিমি কম হচ্ছে। অর্থাৎ এই স্থান অপেক্ষা এই স্থানে চাঁদের যে শক্তি সেটা 4800 কিমি কম হচ্ছে, এবং এইখানটাতে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির আধিক্য অনেকখানি বেশি হয়। সেই জন্য এই অংশে কি হচ্ছে? মুখ্য জোয়ার বা প্রাইমারি টাইড হচ্ছে বা লক্ষ্য করা যায়। একে কি বলা হচ্ছে? একে চন্দ্র জোয়ার বা লুনার টাইড বলা হয়। তাহলে বুঝতে পারলে কেন আমরা লুনার টাইড বলছি। দেখো এইখানটাতে আবার দেখো, এই যে অংশে আবার যখন পৃথিবী ঘুরছে এবং তার সঙ্গে সঙ্গে চাঁদও ঘুরছে, চাঁদ যখন আবার পৃথিবীর এই প্রান্তে আসবে তখন আবার এখানটাতে মুখ্য জোয়ার হচ্ছে, আবার যখন এই প্রান্তে আসবে তখন এখানে মুখ্য জোয়ার হচ্ছে। দেখো ঠিক উল্টো দিকের প্রান্তে দেখো সোলার টাইড হচ্ছে, এখানে যদি লুনার টাইড হয় এখানে সোলার টাইড হচ্ছে, এখানটাতে একই রকম ভাবে। চাঁদের সামনের দিকের যে অংশ সেইখানেই হচ্ছে চান্দ্র জোয়ার বা মুখ্য জোয়ার। ঠিক আছে, ভূপৃষ্ঠে চাঁদের আকর্ষণের দিকে মুখ্য জোয়ার হয়, এটা বৈশিষ্ট্য আমরা এতক্ষণ যেটা পড়লাম, দেখলাম, আলোচনা করলাম। আর স্থানটিতে 24 ঘন্টা 48 মিনিট 45 সেকেন্ড পর আবার মুখ্য জোয়ার হবে। তাহলে এই যে পৃথিবী এখান থেকে ঘুরছে, এইখানে যে মুখ্য জোয়ার শুরু হলো, তাহলে পৃথিবী যখন আবার নিজের কেন্দ্রের চারিদিকে এক পাক ঘুরে শেষ হবে, তখন সেই প্রান্তে আবার কিন্তু মুখ্য জোয়ার হবে। তাহলে আমরা বলছি কেন একই জায়গায় দিনে দুবার
জোয়ার দুবার ভাটা হয়, কারণ অন্যদিকে কি হচ্ছে তখন সেটা গৌণ জোয়ার হচ্ছে। ঠিক আছে, প্রথম যে জোয়ারটা মুখ্য জোয়ার, সেই জোয়ারে যে পরিমাণ জল যদি একদম যে জেটি ঘাটগুলো রয়েছে বেশিটা আসে, গৌণ জোয়ারে কিন্তু সেই জলের পরিমাণটা একটু হলেও কম, যে লেভেলটা একটু কম থাকে। আমরা এইভাবে বুঝতে পারি যে এটা প্রাইমারি টাইড আর এটা সেকেন্ডারি টাইড। কারণ এই ছবির দ্বারা তোমরা এখানে বুঝতে পারছো যে জলের উত্থানটা কোথায় কতটা বেশি পরিমাণে হচ্ছে। ঠিক আছে, তাহলে মুখ্য জোয়ার সম্পর্কে বুঝতে পারলে। তাহলে মুখ্য জোয়ারের বৈশিষ্ট্য কি হলো বলতো? চাঁদের আকর্ষণ দিকে কিন্তু মুখ্য জোয়ার হয়। আর যে কোনো স্থানের, পৃথিবীর কোনো স্থানের জলরাশি চাঁদের সবচেয়ে নিকটবর্তী যদি স্থানে যায় এবং সেখানে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি প্রভাব সবচেয়ে বেশি হলে যে জোয়ারের সৃষ্টি হয় তাকেই মুখ্য বা প্রত্যক্ষ জোয়ার বলা হয়। ঠিক আছে, আচ্ছা, আমরা মুখ্য জোয়ার সম্পর্কে জানলাম। এবার গৌণ জোয়ার সম্পর্কে আমরা একটু দেখি কি বলা হচ্ছে। তো দেখো, গৌণ জোয়ার আমি এখানটায় দেখিয়েছি, অর্থাৎ এই সেকেন্ডারি টাইড আমরা আগের ছবিটা এখানটায় দেখাচ্ছি। গৌণ জোয়ার হচ্ছে কেন এখানটায় গৌণ জোয়ার হচ্ছে দেখো। তাহলে পৃথিবীর মুখ্য জোয়ার এলাকার প্রতিপাত স্থানে, তাহলে উল্টো দিকে প্রতিপাত স্থানে পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কেন্দ্র বিমুখ যে শক্তি, সেই শক্তির প্রভাবে যে জোয়ার সৃষ্টি হয় তাকে গৌণ বা পরোক্ষ জোয়ার বলা হয়। কারণ এই দিকের যে উল্টো স্থান, এখানে তো চাঁদের আকর্ষণ বল সরাসরি কাজ করছে না, তখন এখানে পৃথিবীর কেন্দ্র বিমুখ যে শক্তি, সেই কেন্দ্র বিমুখ শক্তি এখানে কার্যকরী ভূমিকা পালন করছে। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় মুখ্য জোয়ারে কোন শক্তি কাজ করে, তাহলে তোমাদের কিন্তু চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির কাজ বেশি সেটা বলতে হবে। আর যদি গৌণ জোয়ারের ক্ষেত্রে, তখন কিন্তু বলতে হবে পৃথিবীর কেন্দ্র বিমুখ শক্তি কার্যকরী বা বেশি পরিমাণে তার বল কাজ করে। ঠিক আছে, কিভাবে কাজ করছে দেখো। ভর কেন্দ্র থেকে প্রতিপাত স্থানটির দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব অপেক্ষা প্রায় 4800 কিলোমিটার অধিক। যেটা আমরা আগের অংশে জানলাম যে এই অংশটা যেহেতু প্রতিপাত স্থান থেকে 4800 কিলোমিটার কম এবং চাঁদের সবচেয়ে কাছে অবস্থান করছে, সেই জন্য এখানে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি কাজ করছে। এইখানটায় দেখো, পৃথিবীর নির্দিষ্ট যে মুখ্য জোয়ার হচ্ছে তার অপেক্ষা 4800 কিলোমিটার বেশি। তাহলে চাঁদের যে কেন্দ্র, এই চাঁদের কেন্দ্র থেকে কত কিলোমিটার বেশি হচ্ছে? 11200 কিমি। এটা আমরা কোত্থেকে পাচ্ছি? এটা আমরা এই যে পৃথিবীর ব্যাসার্ধ রয়েছে, পৃথিবীর ব্যাসার্ধ 6400, আর তার সঙ্গে এইটা দিয়ে আমরা এই 11200 কিলোমিটার এটা কিন্তু পেলাম, অর্থাৎ পৃথিবীর চাঁদের কেন্দ্র থেকে। ঠিক আছে, তাহলে এখানে অতিরিক্ত বেশি হওয়া, এখানে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি কমে যাচ্ছে এই বি প্রান্তে। তাহলে এখানটা কি হচ্ছে? এখানটাতে পৃথিবীর আবর্তন সৃষ্ট বিকর্ষণ বলের কারণে গৌণ জোয়ার হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে পৃথিবী যে আবর্তন করছে তার ফলে যে কেন্দ্র বহির্মুখী শক্তি কাজ করছে, তার ফলে কিন্তু এখানটাতে গৌণ জোয়ার লক্ষ্য করতে পারছি। বোঝা গেল? তাহলে প্রাইমারি টাইড ঠিক যে প্রান্তে হবে ঠিক তার বিপরীত স্থানে প্রতিপাত যে স্থান রয়েছে সেইখানটাতে চাঁদের কেন্দ্র অপেক্ষা যেহেতু 11200 কিলোমিটার দূরত্ব বেশি, তাই সেখানে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির কাজ অনেকটাই কম, শক্তি অনেকটাই কম। তাই এখানে আবর্তন সৃষ্ট বিকর্ষণ বলের কারণে কি জোয়ার হচ্ছে? গৌণ জোয়ার হচ্ছে। বুঝতে পারলে তোমরা সবাই? ভেরি গুড। বৈশিষ্ট্য কি রয়েছে? ভূপৃষ্ঠের চাঁদের আকর্ষণ স্থলের 180 ডিগ্রি বিপরীতে, অর্থাৎ দেখো এখানটায় ছিল প্রাইমারি জোয়ার, 180 ডিগ্রি
এইখান থেকে ঘুরে 180 ডিগ্রি যখন হচ্ছে, সেই প্রতিবাদ স্থানে গৌণ জোয়ার হয়। আবার 2 নম্বর স্থানটিতে 24 ঘন্টা 48 মিনিট 45 সেকেন্ড পর আবার সেখানে গৌণ জোয়ার হয়। ঠিক আছে, বোঝা গেল? এইভাবে গৌণ জোয়ার আর মুখ্য জোয়ার বৈশিষ্ট্য আমরা দেখলাম। তাহলে মুখ্য জোয়ারও দেখলাম যে 24 ঘন্টা 48 মিনিট পর সেই স্থানে কিন্তু আবার গৌণ জোয়ার হবে। এই যে গৌণ জোয়ার হচ্ছে, তাহলে এখান থেকে আবার যখন ঘুরে পুরোটা ঘুরে যাবে, অর্ধেক ঘুরলে কি হচ্ছে, একটা বৃত্ত 180 ডিগ্রি, কারণ পৃথিবী তো প্রতি 60 ডিগ্রিকে আমরা মনে করি, আবার অর্ধেক হচ্ছে সেজন্য 180 ডিগ্রি বলা হচ্ছে। ঠিক আছে তো? তাহলে মুখ্য জোয়ার আর গৌণ জোয়ার সম্পর্কে বুঝতে পারলে? ঠিক আছে, খুব ভালো। আমরা এবার মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের পার্থক্য আলোচনা করব। কি পার্থক্য আছে? প্রাবল্য বা বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে মুখ্য জোয়ারের প্রাবল্য গৌণ জোয়ারের চেয়ে অনেক বেশি। কারণ মুখ্য জোয়ার, তাহলে এখানটায় জলের উত্থানের পরিমাণটা বেশি। আর গৌণ জোয়ারে কি হয়, এই গৌণ জোয়ারের প্রাবল্য মুখ্য জোয়ারের চেয়ে কম হয়। ঠিক আছে, চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির টানে মুখ্য জোয়ার হয়ে থাকে, এটা আমরা জেনেছি। আর পৃথিবীর আবর্তন সৃষ্ট বিকর্ষণ বল দ্বারা গৌণ জোয়ার হয়ে থাকে, এটাও আমরা জানলাম। যেহেতু এখানটাতে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির বল কাজ করছে না, সেই জন্য এই সময় পৃথিবীর জোয়ার স্থলটি চাঁদের সামনে থাকে মুখ্য জোয়ারে। আর এই সময় যে গৌণ জোয়ার হচ্ছে সেই স্থলটি চাঁদের প্রতিপাত স্থানে থাকে, অর্থাৎ 180 ডিগ্রি দূরত্বে যে স্থানটি লক্ষ্য করা যায় সেই স্থানই লক্ষ্য করা যায়। মুখ্য জোয়ার আর গৌণ জোয়ারের পার্থক্য বোঝা গেল? দেখো, বিভিন্ন ভাবে কথাগুলো বলা হলো যে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি মুখ্য জোয়ারে কাজ করে, আর গৌণ জোয়ারে আবর্তন সৃষ্ট বিকর্ষণ বল কাজ করে। পৃথিবীর জোয়ারের সময় চাঁদের সামনে থাকে সেই স্থানটি, আর গৌণ জোয়ারের সময় চাঁদের প্রতিপাত স্থান থাকে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা পার্থক্যটা দেখতে পারলাম। আচ্ছা, এবার কি রয়েছে, কোন স্থানে দিনে দুবার জোয়ার ও ভাটা হয় কেন, যেটা আমি বারবার বলছিলাম। কেন হয় দেখো, 24 ঘন্টায় পৃথিবী একবার তার নিজের কেন্দ্রের ওপর আবর্তন করে। ঠিক আছে, ফলে প্রত্যেক স্থান একবার চাঁদের সামনে আসে। তাহলে যে স্থানটা চাঁদের সামনে যাবে সেখানকার জলরাশি কি হবে, চাঁদের আকর্ষণে ফুলে উঠবে, তার জন্য সেইখানে একবার মুখ্য জোয়ার হবে। ঠিক আছে, আবার দেখো 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ওই স্থানটি প্রায় ঠিক 12 ঘন্টা পরে যখন ঠিক 180 ডিগ্রি বিপরীত স্থানে পৌঁছাবে, তখন আবর্তন সৃষ্ট বিকর্ষণ বলের প্রভাবে জলরাশি আবার একবার ফুলে উঠবে, তার জন্য কি হবে, গৌণ জোয়ার হবে। তাহলে অর্থাৎ আমরা ছবিতে যে দেখলাম চাঁদের সামনে আছে সেখানটায় মুখ্য জোয়ার হলো, বিপরীত স্থানে গৌণ জোয়ার হলো। আবার যখন চাঁদের সামনে থেকে ঘুরে যখন ঠিক বিপরীত স্থানে চলে যাবে, তখন সেখানটা কি হবে, আকর্ষণ বলের পরিবর্তে কেন্দ্র বহির্মুখী বল কাজ করবে, সেখানে আরেকবার জল ফুলে উঠবে, সেখানটায় কি হচ্ছে, গৌণ জোয়ার হচ্ছে। মুখ্য ও গৌণ জোয়ার স্থানটি প্রায় 6 ঘন্টা অন্তর সমকোণে অবস্থান করলে জলরাশি নেমে যায়, নেমে গিয়ে দুবার ভাটা সৃষ্টি হয়। তাহলে ঠিক যে স্থানে মুখ্য জোয়ার হচ্ছে আর গৌণ জোয়ার হচ্ছে, ঠিক তার সমকোণে 90 ডিগ্রি যে কোণটি রয়েছে, সেই স্থানে কি হচ্ছে, জল নেমে যাচ্ছে। জল নেমে যাওয়ার জন্য সেইখানটাতেও দুবার ভাটা সৃষ্টি হচ্ছে এরকম ভাবে। ঠিক আছে, সেই জন্য পৃথিবীর কোনো একটা স্থানে দিনে দুবার জোয়ার দুবার ভাটা হয়, এবং এখানটায় মনে রাখতে হবে সেই স্থানে কিন্তু মুখ্য জোয়ার একবারই হয়, গৌণ জোয়ার একবারই হয়। ঠিক আছে,
এরকম ভাবে প্রশ্ন আসে, একটা মুখ্য জোয়ার থেকে পরবর্তী মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান কত, কি বলবে তোমরা? আমাকে কিন্তু ওই 24 ঘন্টা 48 মিনিট 56 সেকেন্ড এটাই কিন্তু আমাকে বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে জোয়ারের প্রাবল্য অনুসারে জোয়ার দুই প্রকার। আমরা প্রথমটা জোয়ার সংগঠন অর্থাৎ জোয়ার কিভাবে লক্ষ্য করতে পারি। এবার জোয়ারের প্রাবল্য অর্থাৎ জলের পরিমাণ কতটা তার প্রবল বেশি সেই অনুযায়ী আমরা লক্ষ্য করতে পারবো। একটা হচ্ছে ভরা জোয়ার আর একটা হচ্ছে মরা জোয়ার। ভরা জোয়ার মানে বুঝতে পারছো, ভরে আসবে, অনেকটা বেশি পরিমাণে জল ভরে উঠবে, ভরা জোয়ার। আর যখন ভরা জোয়ারের ঠিক বিপরীত অবস্থা হবে, জলের পরিমাণ কম থাকবে, সেখানটায় হবে মরা জোয়ার। ঠিক আছে? কখন হয়, কিসের উপর নির্ভর করে? দেখো, পূর্ণিমা তিথি অমাবস্যা তিথি রয়েছে, এই যে ফুল মুন তার মানে কি পূর্ণিমা তিথি এখানটাতে, আর এখানটায় নিউ মুন দেখো, এখানে সম্পূর্ণ চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে না, এখানে স্প্রিং টাইড অর্থাৎ আমরা এই ভরা কটাল দেখতে পাই। তো কিভাবে কাজ করছে আমরা দেখি একটু। অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে, কি বলছে, অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে যখন চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরল রেখায় অবস্থান করবে। আবার যখন একই সরল রেখায় অবস্থান করে চাঁদ, সূর্য এবং পৃথিবী, তো এই দেখো চাঁদ, সূর্য, পৃথিবী, আবার যদি চাঁদ এখানটায়, সূর্য এখানে, পৃথিবী এখানটাতে একই সরলরেখায় অবস্থান করলে সিজিগি অবস্থান বলি আমরা সেটাকে। ঠিক আছে? এই চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে সূর্যের আকর্ষণ বলের মিলিত শক্তির প্রভাবে সমুদ্রপৃষ্ঠে সবচেয়ে প্রবল জোয়ার হয়, একে ভরা কোটাল বা তেজ জোয়ার বলা হয়। তবে এতক্ষণ আমরা শুধুমাত্র চাঁদের আকর্ষণ বল বা চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি আলোচনা করছিলাম, যে তার ফলে সেই স্থানে জোয়ার হচ্ছে। তো সেইখানটা যদি চাঁদের আকর্ষণ বলের সাথে যদি সূর্যের আকর্ষণ বল মিলিত হয়ে যায়, তাহলে দুটো শক্তি যদি মিলিত হয়, তাহলে সেখানে বেশি পরিমাণ জল উত্থিত হবে। ঠিক আছে? তাহলে সেইখানটা কি হবে, স্প্রিং টাইড বা ভরা জোয়ার হবে। এই ভরা জোয়ার অমাবস্যা তিথিতে এবং পূর্ণিমা তিথিতে আমরা দেখতে পাই, সেইটা এবার আমি তোমাদেরকে চিত্রের সাহায্যে বোঝাবো। পূর্ণিমা তিথি, তারপরে অমাবস্যা তিথি। এই পূর্ণিমা তিথিতে কি হয়? পূর্ণিমা তিথিতে আমরা দেখছি যে কি বলছে, পূর্ণিমা তিথিতে প্রতিযোগ অবস্থায়, প্রতিযোগ অবস্থায় মানে পৃথিবীর দুপাশে একই সরল রেখায় চাঁদ ও সূর্য থাকে। তাহলে এই যে অবস্থানটা, ছবিটা আমরা দেখো, আমি এটা পুরো ঘোরানো ছবিটাই দেখিয়েছি। এখানটায় যদি এই যে অবস্থানটা পড়ছে, এখানটায় চাঁদ ছিল, এখানে পৃথিবী, এখানটায় সূর্য। তাহলে যদি একই সরলরেখায় চাঁদ, সূর্য থাকে, অর্থাৎ চাঁদ ও সূর্যের মাঝখানে পৃথিবী, তাহলে দেখো এখানটায় আমরা চাঁদ দেখতে পাচ্ছি, এই যে চিত্রটা হচ্ছে। ঠিক আছে? এখানে যদি চাঁদ থাকে, এখানে পৃথিবী এই অবস্থাটা, আর এখানে সূর্য থাকলে চাঁদের নিকটবর্তী পৃথিবীর জলরাশিতে, চাঁদের নিকটবর্তী কোন স্থানটা হচ্ছে, দেখো এই দেখো স্প্রিং টাইড লেখা আসছে এখানটাতে, চাঁদের সর্বাধিক আকর্ষণে মুখ্য ও চন্দ্র জোয়ার এবং সূর্যের আকর্ষণে গৌণ জোয়ার বা সৌর জোয়ার, সোলার টাইড, সেটা হয়। তাহলে এই দেখো সোলার টাইডটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে একসঙ্গে সোলার টাইড আর যদি লুনার টাইড একসঙ্গে মিলে যায়, তাহলে চাঁদের মানে জলরাশির পরিমাণ অনেকটা বেশি পরিমাণ উত্থিত হবে। ঠিক আছে? তাহলে এর প্রতিপাদ স্থানটি কি হবে, সূর্যের সামনে আসবে। তাহলে এইখানটায় এই যে আসছে প্রতিপাদ স্থান, এইটা প্রতিপাদ স্থান, এটা সূর্যের সামনের দিকে আসলো। সামনে আসা একইভাবে মুখ্য সৌর জোয়ার এবং গৌণ চন্দ্র জোয়ার হবে। দুই ক্ষেত্রে জলরাশি প্রবলভাবে ফুলে উঠে তেজ কোটাল সৃষ্টি হয়। তাহলে কোন তিথিতে হয় এটা? পূর্ণিমা তিথিতে হয়। তো এই পূর্ণিমা তিথিতে
চাঁদের আকর্ষণ এবং সূর্যের আকর্ষণের মিলিত প্রভাবে চাঁদের সামনের দিকে কি হচ্ছে, মুখ্য চন্দ্র জোয়ার, তাই তো। আর সূর্যের আকর্ষণে হচ্ছে, অর্থাৎ এই বিপরীত, এখানে যদি মুখ্য হয়, এ পাশে যদি মুখ্য হয় তাহলে এখানটায় হবে গৌণ। আবার সেই জন্য এখানটাতে যদি আবার মুখ্য সৌর জোয়ার হয়, আবার উল্টো দিকে হবে গৌণ চন্দ্র জোয়ার। ঠিক আছে। আচ্ছা, অমাবস্যা তিথিতে কি হচ্ছে, অমাবস্যা তিথিতে সংযোগ অবস্থায়, কি সংযোগ অবস্থায়, পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ এবং সূর্য, তাহলে একই দিকে একই সরলরেখায় চাঁদ রয়েছে, সূর্য রয়েছে, অর্থাৎ পৃথিবী ও সূর্যের মাঝখানে, তাহলে এটা ওয়ার্ল্ড, এটা মুন, এটা সান, তাহলে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ থাকলে চাঁদের নিকটবর্তী পৃথিবীর জলরাশিতে চাঁদ ও, এই যে চাঁদের, দেখো চাঁদের বল কিভাবে কাজ করছে, চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ শক্তির জন্য প্রবলভাবে ফুলে ওঠে, ফলে সর্বাধিক শক্তি তেজ কোটাল বা মুখ্য চন্দ্র সৌরজোয়ার লক্ষ্য করা যায়। ঠিক আছে। আর পূর্ণিমা তিথিতে কি হয়েছিল, পূর্ণিমা তিথিতে চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত দিক থেকে আসে, কারণ তখন কি হচ্ছে, পৃথিবী মাঝখানে অবস্থান করে, পৃথিবী মাঝখানে অবস্থান করলে একদিক থেকে সূর্যের আকর্ষণ আর একদিক থেকে চাঁদের আকর্ষণ লক্ষ্য করতে পারছি, তাহলে মাঝখানটায় যদি পৃথিবী থাকে, এদিক থেকে একটা আকর্ষণ, এই থেকে একটা আকর্ষণ বল কাজ করছে, তাই তো। তাহলে সেই রকম হওয়ার জন্য কি হচ্ছে, আসে, কিন্তু অমাবস্যাতে কি হয়, একই দিকে সরাসরি প্রযুক্ত হওয়ায় পূর্ণিমার তুলনায় অমাবস্যা তিথিতে জোয়ারের প্রাবল্য সবচেয়ে বেশি হয়। তো স্বাভাবিকভাবেই যদি দুটো দিক থেকে দুটো রকম শক্তি কার্যকরী করার থেকে একই দিক থেকে যদি দুটো শক্তি একসঙ্গে কার্যকরী হয়, তাহলে সেখানকার কি হবে, শক্তির পরিমাণটা বেশি হবে, মাধ্যাকর্ষণ শক্তির প্রমাণ বেশি হচ্ছে এইখানটাতে, সেই জন্য এখানে জলের পরিমাণ অনেকটা বেশি উত্থিত হয়, এইখানটায় দুদিক থেকে হচ্ছে বলে এখানে তুলনামূলকভাবে কম জলের পরিমাণ উত্থিত হচ্ছে। ঠিক আছে। এটা আমরা কি সম্পর্কে জানলাম, ভরা কোটাল সম্পর্কে জানলাম। এবার হচ্ছে মরা কোটাল। কি আছে মরা কোটাল, যেটাকে ইংলিশে বলা হচ্ছে নিপ টাইড। দেখো, কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ এবং সূর্যের পরস্পর বিরোধী দুর্বল আকর্ষণ হচ্ছে, তাহলে যখন সমকোণে অবস্থান করছে, পৃথিবী মা থাকবে মাঝখানে, তার একদিকে সমকোণে সূর্য আর একদিকে অপর প্রান্তে সমকোণে চাঁদ অবস্থান করবে, এবং সেইখানটায় দুর্বল জোয়ার হয়, অর্থাৎ দুজনে বলছে আমার শক্তি বেশি, আবার সূর্য বলছে আমার শক্তি বেশি, তাই দুজনের পরস্পর বিরোধী দুর্বল আকর্ষণ হচ্ছে। সে একটা কথা আছে না, সবাই মিলে যদি একসাথে কাজ করি তাহলে তার শক্তি অনেকটা বেশি হয়, এখানটায় দেখো দুজন দুদিক থেকে তার কার্যকরী শক্তি নিচ্ছে, যার জন্য এখানটাতে দুটোই দুর্বল হয়ে যাচ্ছে, সেই জন্য দুর্বল জোয়ার হচ্ছে। কিভাবে হচ্ছে, কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীকে কেন্দ্র করে পরস্পর কত ডিগ্রি কোণে অবস্থান করছে, 90 ডিগ্রি কোণে অবস্থান করছে। এই সময় চাঁদের নিকটবর্তী পৃথিবী জলরাশিতে চাঁদের আকর্ষণ শক্তির প্রভাবে কি হচ্ছে, মুখ্য চন্দ্র জোয়ার হচ্ছে, তাই তো। অর্থাৎ এইখানটা যে চাঁদের আকর্ষণ, এখানে যদি মুখ্য চন্দ্র জোয়ার হয় এই জায়গাটাতে, আবার সমকোণে অবস্থিত সূর্যের নিকটবর্তী, অর্থাৎ এই জায়গার কথা বলা হচ্ছে, সূর্যের নিকটবর্তী পৃথিবী জলরাশিতে সূর্যের আকর্ষণে বলের দ্বারা কি হচ্ছে, মুখ্য সৌর জোয়ার হচ্ছে। ঠিক আছে। কিন্তু চাঁদ সূর্যের মহাকর্ষ শক্তি যৌথভাবে কাজ না করে পরস্পরের বিরুদ্ধে সমকোণে কাজ করে কি হচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, এবং জলরাশিকে এও যেমন চাঁদ যেমন তার দিকে টানছে জল ফুলে ওঠার জন্য, এদিকে টানছে। ঠিক আছে। তাহলে দুর্বল করে জলরাশিকে পরস্পরের সমকোণে আকৃষ্ট করছে, এবং জোয়ারের জলতল সবচেয়ে কম হলে ও কম নামে, সাধারণ জোয়ার অপেক্ষা 20% কম হয়।
তাহলে আমরা ভরা জোয়ারের ক্ষেত্রে, ভরা কোটালের ক্ষেত্রে যেটা দেখলাম, সেখানে যেমন একই দিকে কাজ করছে, আবার সেখানে পূর্ণিমা তিথি অপেক্ষা অমাবস্যা তিথিতে জলের পরিমাণ বেশি হচ্ছে। এখানটাতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করতে আমরা পাচ্ছি। সাধারণ জোয়ার অপেক্ষা এখানেও পরস্পর বিরোধী আকর্ষণের জন্য এখানেও কিন্তু 20% জল কম উত্থিত হচ্ছে। এটাকে আমরা কি বলছি? মরা কোটাল বা নিপ টাইড আমরা বলছি। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে মরা কোটাল কেন বলা হচ্ছে? কারণ সাধারণ জল অপেক্ষা এখানে জলের পরিমাণ 20% কম হচ্ছে, সেই জন্য। এবার আমরা এই ভরা কোটাল এবং মরা কোটালের মধ্যে পার্থক্য আলোচনা করব। ভরা কোটালে কি জোয়ারের প্রাবল্য সবচেয়ে বেশি হয় বলে ক্ষতির সম্ভাবনা থাকে, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে ভরা কোটাল যখন হচ্ছে জলের উত্থানটা বেশি হচ্ছে, কি হচ্ছে, বাঁধ অনেক সময় দুর্বল থাকলে সেটা ক্ষতি হয়ে যাচ্ছে। মরা কোটালে যেহেতু জোয়ারের প্রাবল্য সবচেয়ে কম, তাই ক্ষতির সম্ভাবনা নেই বলতে গেলেই চলে। ভরা কোটাল কখন হয়? অমাবস্যা এবং পূর্ণিমার দিন এটি হয়। আর মরা কোটাল কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টম তিথিতে এটা লক্ষ্য করা যায়। ভরা কোটালে একই সময় চাঁদ, সূর্য, পৃথিবী একই সরল রেখায় অবস্থান করে, যেটা আমরা ছবিটা দেখলাম। অমাবস্যা তিথিতে একরকম অবস্থায় অবস্থান করে, আর পূর্ণিমা তিথিতে একটা অবস্থান করে, কিন্তু একই সরল রেখায় থাকে। আর মরা কোটালের সময় কি হয়? পৃথিবীকে কেন্দ্র করছে, কেন্দ্র করে চাঁদ ও সূর্য পরস্পর সমকোণে থাকে। তাহলে এইখানটায় পৃথিবী, মাঝখানটা এদিকে সূর্য, আবার নিচের দিকটাতে চাঁদ, সমকোণে লক্ষ্য করা যায়। আকর্ষণ বল। ভরা কোটালের ক্ষেত্রে চাঁদ ও সূর্যের আকর্ষণ বল একই দিকে কাজ করে, যেহেতু একটা সরল রেখায় অবস্থান করে, সেই জন্য। আবার মরা কোটালের ক্ষেত্রে কি হয়? সমকোণে অবস্থান করার জন্য আকর্ষণ বল পরস্পর বিরোধী হিসাবে কাজকর্ম করে। ঠিক আছে? তাহলে এই হলো ভরা কোটাল আর মরা কোটালের মধ্যে পার্থক্য। বুঝতে পারলে সবাই? হ্যাঁ, এইটা কিন্তু মনে রাখতে হবে যে ভরা কোটাল হয় অমাবস্যা বা পূর্ণিমার দিনে, আর মরা কোটাল হয় কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। ঠিক আছে? ভরা কোটালের সময় কি হয়? চাঁদ, সূর্য আর পৃথিবী একই সরল রেখায় অবস্থান করে, আর মরা কোটালের ক্ষেত্রে চাঁদ ও সূর্য পরস্পর সমকোণে থাকে। ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম, কারোর কোথাও কি বুঝতে সমস্যা হচ্ছে বা হয়েছে? আচ্ছা, এখান থেকে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের জন্য, তোমাদের নোট ডাউন করার জন্য দিয়েছি, এবং আমরা আলোচনা করবার সময় বিভিন্ন প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করেছি। এই নির্দিষ্ট প্রশ্নগুলো তোমরা বাড়িতে সবাই খুব ভালোভাবে একটু টেক্সট বই থেকে দেখে আসবে, এবং তারপরেও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয়, তাহলে আমাকে এসে একদম ক্লাসের শুরুতে কিন্তু বলতে হবে। কারণ তারপরে আমরা প্রশ্নোত্তর পর্ব জিজ্ঞাসা করি। আমি তোমাকে প্রশ্ন করব, তখন তুমি হয়তো জিজ্ঞাসা করলে, স্যার এই জিনিসটা বুঝতে পারছি না, তাহলে আমি তখন আর বলতে পারবো না। তাই তো? বোঝা গেল? আচ্ছা, তাহলে সবাই এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো? এগুলো বাড়ি থেকে একবার ভালো করে দেখে আসবে। ঠিক আছে? তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার আমরা এর পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।